সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউটনেস ম্যাথ ইউটিউব চ্যানেল। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024-এর এক্সামকে টার্গেট করে একটা ম্যাথামেটিক্সের কমপ্লিট কোর্স লঞ্চ করেছি। এখানে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। আমরা 50 দিনের মধ্যে পুরো কোর্স আমরা কমপ্লিট করবো। আজকে আমাদের ডে 18। আমাদের অ্যাভারেজের চ্যাপ্টার চলছিল, এর আগে আমাদের 4টে চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টার, টাইম ওয়ার্কের চ্যাপ্টার, ট্রেনের চ্যাপ্টার অ্যান্ড বোট অ্যান্ড স্টিমের চ্যাপ্টার। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের ক্লাসের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ক্লাসের টাইমিং দেখো, প্রতিদিন বিকেল 7:30 থেকে এরপর থেকে আমাদের ক্লাসটা আসবে, ঠিক আছে? তো যারা চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো আমাদের এখানে প্রথম এই যে প্যাটার্নের অঙ্কটা আমরা করব, 2-3টা অঙ্ক তোমরা ভালোভাবে দেখো, তারপর দেখবে যে তোমরা বুঝতে পারলে কি পারলে না। তারপরে তোমরা নিজেরা করার চেষ্টা করবে। ওকে, জাস্ট প্রথমে শুধু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এখানে বলছে 40টা ইনিংসে একজন ব্যাটসম্যানের গড় রান 50। তার মানে 40টা ইনিংসে খেলে কোনো একটা ব্যাটসম্যান, প্রত্যেকবার যতবার মানে রান করতে যায় সে প্রত্যেকটা ইনিংসে গড়ে তার রান কত 50। তার মানে প্রত্যেকটা ইনিংসে আমরা ধরলাম সে 50 করে রান করেছে। বোঝা গেল? এরপর বলছে ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর তার সর্বনিম্ন স্কোরের চেয়ে 172 রান বেশি। মানে এই 40টা যে ম্যাচ খেলেছে তার মধ্যে কোনো একটা ম্যাচে তার সবথেকে বেশি রান ছিল, কোনো একটা ম্যাচে তার সবথেকে কম রান ছিল। এবার আমাদের এখানে বলছে যে সবথেকে বেশি রান আর সবথেকে কম রান এর মধ্যে যে পার্থক্য, গ্যাপ, এর মধ্যে যে রানের যে গ্যাপ, এই রানের গ্যাপ কত আমাদের এখানে বলছে হচ্ছে 172। বোঝা গেল? 172 রানের গ্যাপ। কীরমভাবে বুঝবো এটা যদি আমি আরেকটু তোমার ডিটেলসে বলি, ধরো কোনো একটা ম্যাচে আমি রান করলাম 10 রান, কোনো একটা ম্যাচে রান করলাম আমি 2 রান, তাহলে এই আমার 10 আর 2 এর মধ্যে সর্বোচ্চ আর সর্বনিম্ন, এটা সর্বোচ্চ আর সর্বনিম্ন, এর মধ্যে গ্যাপ কত রানের? 8 রানের গ্যাপ। ঠিক সেরকমই আমাদের অঙ্কতে বলছে এই 40টা যে ম্যাচ সে খেলেছে তার মধ্যে সর্বোচ্চ রান আর সর্বনিম্ন দুটো ম্যাচের যদি আমরা রানের গ্যাপ দেখি তাহলে গ্যাপ হবে কত? 172 রানের। এবার বলছে এই দুটো ইনিংসকে বাদ দিলে, তাহলে এই 40টা ইনিংসের মধ্যে সর্বোচ্চ আর সর্বনিম্ন দুটো ইনিংস আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 40-এর মধ্যে পড়ে থাকবে কত? আর 38টা ইনিংস। বলছে 38টা ইনিংসে গড় রান দাঁড়ায় কত? 48 হয়ে যাচ্ছে, গড় রান 48 হয়ে যাচ্ছে। এবার বলছে যে ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর বার করো। অঙ্কটা পড়ে মনে হতে পারে কমপ্লিকেটেড, বাট একদমই কমপ্লিকেটেড না। যেভাবে আমি দেখাচ্ছি তোমরা শুধু সেভাবে করো। 40টা ইনিংসে গড় রান ছিল প্রথমে কত? 50। প্রথমে আমরা এইটুকু পার্ট পড়লাম, প্রথমে আমরা এইটুকু থেকে যা বুঝলাম আমরা লিখলাম। এরপর বলছে যে এখান থেকে দুটো আমরা ইনিংস বাদ দিচ্ছি, সর্বোচ্চ আর সর্বনিম্ন। এবার যদি দুটো ইনিংসকে 50-50 করে, প্রত্যেকটা যেহেতু গড়, দুটো ইনিংসে আমি 50-50 করেই ধরলাম, তাহলে সর্বোচ্চ ইনিংস অ্যাভারেজে 50-50 করে প্রত্যেকটা আছে, তাহলে ধরলাম এখানে একটা সর্বোচ্চ ইনিংসের যেটা 50 বেরালো আর সর্বনিম্ন আরেকটা আমি দুটো বাইরে নিয়ে আসলাম। 40 থেকে আমি দুটোকে বাইরে নিয়ে আসলাম। দুটো বাইরে আসলে যেহেতু সবকটা 50-50 করে আছে, তাহলে 50-50ই বাইরে নিয়ে আসলাম আমি, দুটো ইনিংস রান আমি বাইরে নিয়ে আসলাম। এবার দুটো ইনিংস আনার পরে আমি দেখছি এই যে 40 থেকে দুটো ইনিংস যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে আর এখন কটা ইনিংস পড়ে আছে? আর এখন 38টা ইনিংস পড়ে আছে। আর এখন আমার কাছে আছে কত? 38টা ইনিংস। ভালোভাবে বোঝার চেষ্টা করবে। 40-এর মধ্যে যদি আমি দুটো ইনিংসকে বাইরে নিয়ে আসি, তাহলে এখন আর পড়ে থাকবে 38টা ইনিংস। এবার 38টা ইনিংসের গড় রান কত হবে? 50ই হবে। তার কারণ কি, আমি দুটো ইনিংস যেটা বার করেছি সেটা 50-50 রানের ইনিংসই বার করেছি। তাহলে 50-50 যেটা অ্যাভারেজ ছিল সেটাই যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে আমার রানের কোনো পরিবর্তন হবে না, অ্যাভারেজ রানের। কিন্তু অঙ্কতে আমাদের পরিবর্তন বলছে, অঙ্কতে বলছে গড় রান 38টার দাঁড়াচ্ছে 48। তাহলে 50 থেকে কত হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি 48 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 48। তাহলে কত কমছে? 2 করে কমছে। এরকম কটা ইনিংসের রান কমছে? 38টা ইনিংসের। তার মানে 2, প্রত্যেকটা ইনিংস থেকে 2 করে কমছে, তাহলে 2 × 38, তাহলে টোটাল কত কমছে? 38 × 2 যদি আমরা করি, প্রত্যেকটা থেকে 2 করে কমছে, 38টি ইনিংসের 2 করে কমছে, তাহলে 38 × 2 যদি করি, 8 2 16, 6 হাতে আমার 1, 3 2 6 রেখে 7, 76 রান আরও কমছে। তার মানে এই দুটো ইনিংস, যেটা সর্বোচ্চ আর সর্বনিম্ন যে দুটো ইনিংস আমরা বার করেছিলাম, সেই দুটো ইনিংস তাদের নিজের ভাগের 50-50 তো নিয়ে এসছে, তার সাথে এক্সট্রা আরও 76 রান এক্সট্রা নিয়ে চলে এসছে। 76 রান এক্সট্রা নিয়ে চলে এসছে। যে রানটা এখানে, তার কারণে কী হচ্ছে? প্রত্যেকটা ইনিংস থেকে 2 করে কমে যাচ্ছে, 50 থেকে 48 হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে 50 + 50 আরও এখানে 76 নিয়ে আসছে, এই 76 যোগ করে দাও। তাহলে আমরা পাচ্ছি কত? যোগ করলে পাচ্ছি টোটাল 176। তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্নের মধ্যে টোটাল কত হচ্ছে? সর্বোচ্চ আর সর্বনিম্ন টোটাল রান হচ্ছে, আমাদের স্কোর হচ্ছে কত? 176। বোঝা গেল? এইটা আমরা বার করতে পারবো। আর এইটা বার করতে পারলে এক লাইনের অঙ্ক। কীভাবে করবো দেখো, নেক্সট স্টেপটা ভালোভাবে ফলো করো। আমাদের এখানে গড় মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন রানের মধ্যে পার্থক্য বলছিল কত? 172। তাহলে এই 176 যে রানটা আসছে তার মধ্যে থেকে 172 যেটা আমাদের গ্যাপ, সেটা আলাদা করে দাও। তাহলে 176 থেকে 172 যদি আলাদা করে দিই, 172 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে আর কত? 4 পড়ে থাকবে। 176-এর মধ্যে 172 যেটা গ্যাপ রানের সর্বোচ্চ সর্বনিম্ন, সেটা আমরা আলাদা করে দিলাম। তাহলে আর পড়ে থাকছে 176-এর মধ্যে আর পড়ে থাকছে কত? 4। এই 4টা যে পড়ে আছে, এই 4টা আমরা কী করব? 2 ভাগে ভাগ করব। 2 2 সমান ভাগে ভাগ করো।
2 করে ভাগ করলে, আর এই 172 যেটা আলাদা করে রেখেছিলাম সেটা জাস্ট যে কোনো একটার সাথে যোগ করে দাও। তাহলে প্রথমটার সাথে আমি যোগ করে দিচ্ছি, ঠিক আছে? 172 172, তাহলে 172 যদি যোগ করি তাহলে এটা টোটাল কত হচ্ছে 174, কত হয়ে যাচ্ছে 174, তাহলে এটা হয়ে যাচ্ছে 174। বোঝা গেল? এই প্রসেসই আমরা করবো প্রত্যেকটা অঙ্কতে। তোমরা 2-1টা অঙ্ক দেখো, ভালোভাবে বুঝতে পারবে। 174, আর এত কিছু লিখবো না এরপরে আমরা, ঠিক আছে? তাহলে একটা ছিল 174 রানের ইনিংস, আর একটা ছিল 2 রানের ইনিংস, আর এদের মধ্যে গ্যাপ দেখো 172-এরই গ্যাপ আসবে। এবার আমাদের বলছে হাইয়েস্ট স্কোর কত ছিল? হাইয়েস্ট স্কোর ছিল হচ্ছে 174, এটাই আমাদের অ্যান্সার। তো বোঝা গেল আমরা কীভাবে করবো, কনসেপচুয়ালি করবো, কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করবো না। নেক্সট অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি, আরও ভালোভাবে বুঝবে। আর 3rd নম্বর যে অঙ্কটা আমরা করবো মুখোমুখি করে ফেলবো। নেক্সটে দেখো 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, 2 নম্বর কোশ্চেনটা বলছে দেখো, একজন ব্যাটসম্যানের 64 ইনিংসের গড় রান হচ্ছে 62। তার মানে 64টা ইনিংসে খেলে, প্রত্যেকটা ইনিংসে গড়ে রান করে 62, এটা হচ্ছে গড়ে রান। এবার বলছে তার সর্বোচ্চ স্কোর সর্বনিম্ন স্কোরের চেয়ে 180 রান বেশি। তাহলে সর্বোচ্চ স্কোর আর সর্বনিম্ন স্কোরের মধ্যে গ্যাপ কত? 180 রানের গ্যাপ। এটা শুধু মাথায় রাখো যে গ্যাপ হচ্ছে 180 রানের। এরপর বলছে এই দুটো ইনিংস যদি বাদ দিই, বাকি ইনিংসের গড় 60 হয়ে যায়। তাহলে দুটো ইনিংস এখান থেকে বাদ দাও। আমি ধরলাম দুটো ইনিংস অ্যাভারেজে 62 করেছিল, তাহলে দুটো ইনিংস যদি 62 করে আমরা বাদ দিই, তাহলে হচ্ছে 62 প্লাস 62 দুটো রান বাদ দিলাম। তাহলে এখানে 64টা ইনিংসের মধ্যে যদি দুটো ইনিংস যদি বেরিয়ে যায়, তাহলে আর 62টা ইনিংস পড়ে থাকবে। সেই 62টা ইনিংসের রান কত আমাদের এখানে বলছে এবার 60 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 62 থেকে 60 হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ইনিংসে কত করে কমছে? প্রত্যেকটা ইনিংসে 2 করে কমছে। 62 থেকে 60 হয়ে যাচ্ছে। এরকম কটা ইনিংসের রান কমছে? 62টা ইনিংসের। কারণ 64টা ছিল, 64টির মধ্যে আমরা দুটো তো বাইরে বের করে দিয়েছি, তাহলে এই দুটো বেরিয়ে গেলে আর 62টা ইনিংসের রান পড়ে আছে। সেই 62টা ইনিংসের রানে প্রত্যেকটাতে 2 করে কমছে। তাহলে টোটালে কত কমছে? টোটালে আমরা বলতে পারি 62 × 2 যদি আমরা করি, তাহলে আমরা পাবো যে টোটালে কমছে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124 রান। ঠিক আছে? 124 রান কেন কমছে? তার কারণ এরা যেটা সর্বোচ্চ রান সর্বনিম্ন রান যখন এই দুটো ইনিংসকে আমরা বাদ দিচ্ছিলাম, এরা নিজেদের 62 করে নিয়ে এসছে, আর ওই 124ও নিয়ে চলে এসছে। এই জন্য এই 124 কমতি পড়ে যাচ্ছে, ঘাটতি পড়ে যাচ্ছে। তাহলে এই 124 আমরা এর সাথে যোগ করে দেবো। ওকে, তাহলে 124 এখানে সিম্পল যোগ হয়ে যাবে, 124। তাহলে কত রান হবে দেখো, সর্বোচ্চ আর সর্বনিম্ন রান আমরা এটা পেয়ে গেলাম। তাহলে টোটালে রান হবে হচ্ছে, এদিকে হচ্ছে 124 আর এদিকে 124, 200। তাহলে এখানে আমাদের টোটালে হচ্ছে 248, 248। টোটাল কত রান হচ্ছে? টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 248, 248। ওকে, এত রান হচ্ছে। এবারে যে 248 রানটা যে আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের দুটো ইনিংসের রান, সেটা হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন ইনিংসের রান। এবার আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে যে এদের রানের মাঝখানে গ্যাপ কত ছিল? 180 রানের গ্যাপ। তাহলে এর থেকে জাস্ট আমরা 180টাকে আলাদা করে রাখবো। তাহলে 248-এর থেকে 248, 1 সেকেন্ড, 248 এর থেকে যদি আমরা 180কে যদি আমরা আলাদা করে রাখি, যেটা রানের গ্যাপ বলবে সেটাকে আলাদা করে নাও, তাহলে করতে সুবিধা হবে ক্যালকুলেশন। এখানে পড়ে থাকবে 8, আর এদিকে পড়ে থাকবে আমাদের 668। তাহলে 180 যদি আমরা বাদ দিয়ে দিই, 180 যেটা গ্যাপ সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে আর কত? 68 রান। 68 রান। এই 68কে আমরা কী করবো? 2 ভাগে ভাগ করে দেবো। 2 ভাগে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 34 আর 34। 2 ভাগে ভাগ করা হয়ে গেল। তারপরে তোমার কাজ হবে সিম্পল, 2 ভাগে ভাগ করার পরে 180 যেটা গ্যাপ ছিল সেটাকে যে কোনো একটার সাথে যোগ করে দাও। যেটার সাথে যোগ করবে সেটাই আমাদের স্কোর, হাইয়েস্ট স্কোর হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট স্কোর। হাইয়েস্ট স্কোর কত হচ্ছে? 180 আর 20 যোগ করলে 200, 210, 214 যোগ করলে কত হচ্ছে? 214। অ্যান্সার আমাদের কত? 214। হাইয়েস্ট স্কোর বলছে, হাইয়েস্ট স্কোর বের করো। তো সর্বোচ্চ স্কোর আমাদের এখানে হয়ে যাবে 214 রান। ওকে, এটাই আমাদের অ্যান্সার। যদি বলতো সর্বনিম্ন স্কোর কত, তাহলে সর্বনিম্ন স্কোর আমরা করতাম 34 রান। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি, 3 নম্বর। আরও ভালোভাবে বুঝতে পারবে। এটা আমাদের কিন্তু রাফ ওয়ার্ক ছিল, এই যে উপরের যে ওয়ার্কটা দেখাচ্ছি এটা রাফ ওয়ার্ক, ঠিক আছে? এটা বাদ দিয়ে অঙ্ক, ঠিক আছে? বাকিটা আমাদের অঙ্ক। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সটে দেখো 3 নম্বর কোশ্চেনটা আরও ভালো বুঝতে পারবে। এবার বলছে একজন ক্রিকেটার 30টা ইনিংসের রান 40, এটা আর আমাদের লেখার দরকার নেই। বলছে তার সর্বোচ্চ সর্বনিম্ন স্কোর হচ্ছে 100 রান বেশি, মানে দুটো ইনিংসের মধ্যে গ্যাপ হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন, মানে দুটো ইনিংসের রানের গ্যাপ হচ্ছে 100 রান। এবার বলছে দুটো ইনিংস বাদ দিচ্ছি আমি। দুটো ইনিংস যদি আমাদের 40-40 হতো, তাহলে টোটাল 80 বাইরে আসতো। বোঝা গেল? এবার বলছে তাহলে দুটো ইনিংস বাকি 28টা ইনিংস, 30টার মধ্যে দুটো বাদ দিলে 28টা পড়ে থাকে। 28টা ইনিংসের রান দাঁড়াচ্ছে 38, তাহলে 40 থেকে 38 হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটায় 2 করে কমছে। কতগুলোর 2 করে কমছে? 28টার। তাহলে 28 × 2, 28 দুগুণে কত হবে? আমাদের এখানে হবে হচ্ছে 56। 56 রান। তাহলে এই 56 রান নিয়ে তারা এক্সট্রা আরও নিয়ে চলে এসছে। তাহলে টোটাল কত রান হচ্ছে? এদিকে 8
8 আর 5 আমরা এখানে বলতে পারি 13, 136, তাহলে এখানে রান হচ্ছে কত 136। এবার আমাদের এখানে বলছে সর্বোচ্চ স্কোর খুঁজুন। এবার আমাদের গ্যাপ কত ছিল, দুটো রানের মধ্যে 100, তাহলে 136-এর মধ্যে আমরা 100 আলাদা করে নেব, তাহলে পড়ে থাকবে আর 36। এই 36কে আমরা দুভাবে ভাগ করব, তাহলে 18 আর 18, আর যেটা সর্বোচ্চ স্কোর তার সাথে আমরা এই গ্যাপের যেটা হচ্ছে 100 সেটা যোগ করে দেবো, তাহলে 100 যোগ করলে আমাদের সর্বোচ্চ স্কোর হয়ে যাবে 118 আর সর্বনিম্ন স্কোর হয়ে যাবে আমাদের 18। এবার আমাদের অঙ্কতে কী বলছে, সর্বনিম্ন স্কোর খুঁজুন, তাহলে সর্বনিম্ন স্কোর হচ্ছে 18 আমাদের অ্যান্সার। বোঝা গেল কত ফাস্ট আমাদের অ্যান্সার আসবে। এর জন্য আমি তোমাদের বলছিলাম জাস্ট দেখো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ফটাফট অ্যান্সার চলে আসবে। নেক্সটে দেখো 4 নম্বর কোশ্চেনটা আসি। 4 নম্বর কোশ্চেনটা বলছে 10টা ইনিংসে একজন ক্রিকেটারের গড় রান হচ্ছে 32, তাহলে 10টা ইনিংসে খেলে, প্রত্যেকটা ইনিংসে গড়ে তার রান হচ্ছে 32। এবার বলছে পরের ইনিংসে খেলোয়াড়কে কত রান করা উচিত যাতে তার রানের গড় 4 বৃদ্ধি পায়। তাহলে পরে 11তম ইনিংস খেলবে, 11th। এইখানে যদি সে 32 রানই করে, আগের যাই রান ছিল সেটাই যদি করে, তাহলে রান কিন্তু 32 করেই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু বলছে তার প্রত্যেকটা ইনিংসে আরও 4 বৃদ্ধি করতে হবে, তাহলে টোটাল 11টা ইনিংসের 4 রান করে যদি বৃদ্ধি করতে হয়, তাহলে 4 11 44 রান তাকে এক্সট্রা করতে হবে। তাহলে 32 রান তো করতেই হবে, তার সাথে আরও 4 করে বাড়ানোর জন্য 11টা ইনিংসে 4 11 44 এক্সট্রা করতে হবে, তাহলে টোটাল তাকে এত রান করতে হবে। তাহলে টোটাল করতে হবে কত রান, 32 প্লাস 44, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 76, 76 রান তাকে করতে হবে। অ্যান্সার আমাদের 76। তো বোঝা গেল, এতদিন ধরে আমি যে তোমাদের ক্লাসগুলো করাচ্ছিলাম কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য, কনসেপ্ট ক্লিয়ার হওয়া গেলে একবার কনসেপ্ট ক্লিয়ার হলে অনেক ফাস্ট আমাদের অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সটে দেখো 5 নম্বর কোশ্চেন, আমাদের ইংলিশে আছে, অসুবিধা নেই। বলছে দেয়ার ওয়াজ এ সার্টেন অ্যাভারেজ অফ 64 ইনিংস অফ এ ক্রিকেট প্লেয়ার। 64 ইনিংস সে একটা ক্রিকেট প্লেয়ার খেলে, তার সার্টেন একটা আমাদের বলছে অ্যাভারেজ ছিল। এবার অ্যাভারেজ কত ছিল আমরা জানি না, অ্যাভারেজ আমরা ফাঁকা রেখে দিলাম, জানি না তাই ফাঁকা রাখলাম। হি গট আউট অ্যাট 0 অ্যাট 65th ইনিংস। বলছে এর পরের যে ইনিংসটা 65তম ইনিংসে সে খেলতে আসলো আর 0 রানে আউট হয়ে গেল। কত রান করলো, 0 রান। এবার বলছে ডিউ টু দিস, এই কারণে হিজ অ্যাভারেজ ওয়াজ রিডিউস বাই 2 রানস, এই কারণে তার অ্যাভারেজটা প্রত্যেকটা ইনিংস থেকে 2 রান করে কমে গেছে। তাহলে এর আগে সে কতগুলো ইনিংস খেলেছিল, 64টা ইনিংস, তাহলে 64টা ইনিংসেরই 2 করে কমবে, প্রত্যেকটার অ্যাভারেজে 2 করে কমা মানে, তাহলে 64 ইন্টু প্রত্যেকটা থেকে 2 করে কমলে 64 ইন্টু 2, তাহলে টোটাল কমেছে কত, আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 128, 128 রান কমেছে। এবার বলছে হোয়াট ইজ দ্য নিউ অ্যাভারেজ, তাহলে এই 128 রান যেটা কমছে সবসময় মাথায় রাখবে এটা কে নিয়ে নেবে, যেটা আমাদের 65তম ম্যাচ সেইটা নিয়ে নেবে। তাহলে এই 128টা চলে আসবে 65তম ম্যাচের সাথে। অ্যাভারেজের নিয়ম হচ্ছে যার কাছে কম আছে বাকিরা মিলে তাকে দিয়ে দেবে, তাহলে বাকিরা মিলে প্রত্যেকে 2 করে দিচ্ছে অ্যাভারেজ মেনটেন করার জন্য, অ্যাভারেজ একে 128 দিয়ে দিচ্ছে, তাহলে তার এখানে 65তম ইনিংসে টোটাল রান কত হচ্ছে, 0 প্লাস 128 মানে 188 হচ্ছে, তাহলে অ্যাভারেজ হচ্ছে 128। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল, অ্যাভারেজ মেনটেন করতে হবে। এখানে অ্যাভারেজের কনসেপ্ট হচ্ছে যার কাছে কম আছে তাকে দাও, সবাই মিলে 64 ইনিংস মিলে 2 করে দিল, 128 উঠলো, 128 কাছে চলে আসলো, তার মানে 188 হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ। বোঝা গেল, এই হচ্ছে কনসেপ্ট। নেক্সট আমরা 6 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেনটা বলছে, কালিটা একটু চেঞ্জ করি আমরা, ওকে। দিস ওয়াজ এ সার্টেন অ্যাভারেজ অফ 8 ইনিংস। এবার সেম অঙ্ক বলছে আমাদের যে 8টা ইনিংসের কোনো একটা সার্টেন একটা অ্যাভারেজ ছিল। 8টা ইনিংস খেলে আর সার্টেন একটা অ্যাভারেজ ছিল, সার্টেন অ্যাভারেজ। তাহলে 8টা ইনিংসে কত অ্যাভারেজ ছিল জানি না, আমরা ফাঁকা রেখে দিলাম। এরপর বলছে ইন দ্য 9th ইনিংস, 9 নম্বর ইনিংস, 8-এর পরে 9 নম্বর ইনিংসই সে খেলতে আসবে, 9 নম্বর ম্যাচই সে খেলতে আসবে। সে বলছে হি স্কোর্ড 100 রানস, সে রান করলো এখানে সে 100 রান। এবার বলছে হুইচ ইনক্রিজ হিজ অ্যাভারেজ 9 এটার কারণে তার প্রত্যেকটা অ্যাভারেজে তার 9 করে বৃদ্ধি পাচ্ছে। এটার কারণে যেই সে 100 রান করলো তার অ্যাভারেজে কত রান করে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটা অ্যাভারেজে বলছে তার 9 রান করে বৃদ্ধি পাচ্ছে। বলছে দ্য নিউ অ্যাভারেজ অফ হিজ রানস, তার রানের নিউ অ্যাভারেজ কত হবে। তাহলে এটা বার করার জন্য আমরা কী করব, সিম্পল, এখানে যে 100টা রান করলো তার মধ্যে আগে 8টা ম্যাচ খেলেছিল, 8টা ম্যাচেই 9 করে রান তার বৃদ্ধি করার জন্য চলে যাবে। তাহলে 8 × 9, 8 নং 72 রান তার চলে যাবে বৃদ্ধি করার জন্য। তাহলে 100 থেকে 72 যদি এইখানে চলে যায় বৃদ্ধি করার জন্য আগের 8টা ইনিংসে, তাহলে 100-র মধ্যে আর পড়ে থাকবে কত, 28, 28 পড়ে থাকবে। তাহলে 88 হচ্ছে আমাদের নিউ আমাদের অ্যাভারেজ। অ্যান্সার আমাদের কত, 28। বোঝা গেল, যে রানটা তার বৃদ্ধি করতে চলে যাবে এইখান থেকে সেইটা হচ্ছে আগে চলে গেল বৃদ্ধি করার জন্য। তাহলে 8টা ইনিংসে 9 করে বৃদ্ধি করার জন্য 72 রান বাদ দিয়ে দাও, পড়ে থাকবে 28 হচ্ছে আমাদের নতুন অ্যাভারেজ। 7 নম্বর অঙ্কতে বলছে, 6 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট।
6 নম্বর অঙ্ক 7 নম্বর। ওকে, 7 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে দেয়ার ওয়াজ এ সার্টেন অ্যাভারেজ অফ 11th ইনিংস। এবার আমাদের এখানে বলছে 11th ইনিংস সে খেলে, 11th ইনিংসের কোনো একটা সার্টেন একটা অ্যাভারেজ ছিল, কত ছিল জানি না। এবার বলছে অফ এ ক্রিকেট প্লেয়ার, একটা ক্রিকেট প্লেয়ারের ইন দ্য 12th ইনিংস হি স্কোর 90, 12 নম্বর ইনিংসে সে স্কোর করলো কত, 90 রানে স্কোর করলো। এরপর বলছে হুইচ ডিক্রিজ হিজ অ্যাভারেজ বাই 5 রানস, যার কারণে তার অ্যাভারেজ 5 রান করে কমে গেল। এইবার 5 রান করে যেহেতু অ্যাভারেজ কমে গেল, তার মানে এই আগের যে 11টা ইনিংসে খেলেছিল সেইখান প্রত্যেক থেকে 5 রান করে কমে যাবে, মানে 5 রান করে কমে কার কাছে চলে আসবে, 12 নম্বর ইনিংসের কাছে চলে আসবে। বোঝা গেল? কারণ 12 নম্বর ইনিংসে 90 করেছে, এটা একটু কম হয়ে গেছে। এর জন্য সবাই আগের যতগুলো ইনিংস ছিল 11টা ইনিংস সবাই মিলে 5 রান করে এদের ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে 5 রান করে দেবে। তাহলে 11টা ইনিংস যদি প্রত্যেকে 5 রান করে দেয়, তাহলে 5 × 11 টোটাল দেবে কত, 55 রান। তাহলে এই 55 রান চলে আসবে কোথায়, আমাদের 12 নম্বর ইনিংসে চলে আসবে। তাহলে 55 যদি চলে আসে, তাহলে 12 নম্বর ইনিংসে তার রান কত হবে, 145। ঠিক আছে, এবার আমাদের এখানে বলছে আফটার 12 ইনিংস হিজ নিউ অ্যাভারেজ, তার নতুন অ্যাভারেজ কত, নতুন অ্যাভারেজ হচ্ছে এইটাই 145 রান। বোঝা গেল? আগের অঙ্কটা মানে 6 নম্বর অঙ্কটা, এটা একটা কনসেপ্টের উপর ছিল, আর এটাও একটা কনসেপ্টের উপর ছিল। এই দুটো কনসেপ্টই ভালোভাবে দেখো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট আমরা 8 নম্বর অঙ্কতে আসি। 8 নম্বর কোশ্চেনটা বলছে একজন ক্রিকেট খেলোয়াড় 10টি টেস্ট খেলার পর 11তম টেস্টে 100 রান করে। তার 10টা টেস্ট খেলে, 10টা টেস্ট খেলার পর 10টা টেস্ট ম্যাচ খেললো, তারপর 11তম টেস্টে সে 100 রান করলো। ভালো কথা। ফলে তার রানের গড় 5 করে বেড়ে যায়। তাহলে রানের গড় 5 করে বেড়ে যায়, তার কারণ কি, আগের যে 10টা খেলেছিল সেইখানে যা ছিল সেইখানে 5 রান করে বৃদ্ধি পাচ্ছে 100 করার জন্য। তার মানে এই 100 থেকে আগের 10টা ইনিংসে প্রত্যেকটাতে যদি 5 রান করে বাড়াতে হয়, 10টা ইনিংসে প্রত্যেকটাতে যদি 5 রান করে বাড়াতে হয়, 5 × 10 = 50 তো বাড়ানোর জন্যই লেগে গেছে। তাহলে 100 থেকে 50 চলে যাবে কি, বৃদ্ধি করার জন্য। আর পড়ে থাকবে 50, 100-র মধ্যে আর পড়ে থাকবে কত, 50। তাই এই 50 যেটা পড়ে আছে এটাই হচ্ছে এখন নিউ অ্যাভারেজ। বর্তমান গড় কত, বর্তমান গড় হচ্ছে 50 রান। বোঝা গেল? কনসেপ্টের খেল, পুরোপুরি কনসেপ্টের খেল, কিচ্ছু অ্যাপ্লাই করতে হবে না। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। আর কারো যদি কনসেপ্ট বুঝতে এখন অসুবিধা হয়, তাহলে তোমার প্রথম ভিডিও দিয়ে দেখতে হবে। অ্যাভারেজের একদম ফার্স্ট ক্লাস থেকে দেখো। নেক্সট আমরা 9 নম্বর অঙ্কতে আসি। 9 নম্বর কোশ্চেনটা বলছে যে একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করেন। তাহলে 17তম ইনিংস সে খেলে, আর এখানে রান করে কত, 87। এরপরে বলছে এবং এইভাবে তার গড় 3 রান বৃদ্ধি পায়। আচ্ছা, 17তম ইনিংসের পরে তার গড় খুঁজুন। তাহলে এখানে একটা জিনিস বোঝো, তার রান গড় এইখানে যেহেতু 17তম ইনিংসে 17 নম্বর ম্যাচে এসে সে 87 রান করলো, ফলে তার 3 রান করে গড়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 3 রান করে যে বৃদ্ধি পাচ্ছে, সেটা এর আগে যতগুলো ম্যাচ খেলেছিল, মানে 16টা ম্যাচে 3 করে বৃদ্ধি পাচ্ছে। সবসময় মাথায় রাখবে, এই ম্যাচেরটা বাদ দিয়ে দেবে, 16টা ম্যাচের 3 রান করে বৃদ্ধি করবে, কারণ এই ম্যাচে তো সে এত রান করেইছে। তাহলে 16টা ম্যাচে 3 রান করে যদি বৃদ্ধি পায়, তাহলে 3 × 16 = 48 রান তার বৃদ্ধি করার জন্য চলে যাবে। তাহলে 87-এর মধ্যে 48 রান বাদ দাও। তাহলে 87-এর মধ্যে দিয়ে যদি আমরা 48, 48 বাদ দিই, 48কে বাদ দেওয়ার এখানে এইভাবে লিখতে পারো 47 + 1। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে এখানে হয়ে যাবে 40, তারপর এখানে আরেকটা 1, তার মানে 39। ঠিক আছে, যেভাবে তুমি বিয়োগ করতে পারো, তোমার যেটা তাড়াতাড়ি মনে হয় তুমি করতে পারো, কিন্তু বিয়োগ এইভাবে যদি মাথার মধ্যে ভাবো, তাহলে ডাইরেক্ট দেখতে পাবে যে বিয়োগ করলে আসবে 39। তাহলে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসবে, আমাদের এখানে আসবে 39। তাহলে 48, 48, 87-এর মধ্যে 48 যদি বৃদ্ধি করার জন্য চলে যায় আগে 16টা ইনিংসে, আর পড়ে থাকবে হচ্ছে 39, যেটা পড়ে থাকবে এটাই আমাদের অ্যাভারেজ। তাহলে এবার আমাদের অঙ্কতে কি বলছে, আমাদের এখানে অঙ্কতে বলছে তারপর তার গড় খুঁজুন, তাহলে গড় হবে 39। 39 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 10 নম্বর অঙ্কতে আসি। 10 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 10টি ইনিংসে একজন খেলোয়াড়ের গড় রান হচ্ছে 32। বলছে 10টা ইনিংসে একজন খেলোয়াড়ের গড় রান হচ্ছে 32। আচ্ছা, তাহলে 10টা ইনিংসে খেলে, প্রত্যেকটা ইনিংসে সে 32 করে রান করে। এবার বলছে পরের ইনিংসে তাকে আরও কত রান করতে হবে যাতে তার গড় 6 বেড়ে যায়। তাহলে 11তম ম্যাচ খেলতে আসবে, সেখানেও যদি সে 32 রান করে তাহলে কোনো চেঞ্জ হবে না, কিন্তু বলছে যে তার গড় রান 6 করে বাড়াতে হবে। তার মানে 11টা ইনিংসেই 6 করে বাড়াতে হবে। তাহলে 11 × 6, 6 × 11, 66 রান তাকে আরও এক্সট্রা করতে হবে। তাহলে 32-এর সাথে আরও এক্সট্রা রান কত করতে হবে, 66। তাহলে তাকে রান করতে হবে 98 রান করতে হবে টোটাল। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট 11 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে 20 ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড়ের রানের গড় ছিল 32। তাহলে 20টা ইনিংসে তার গড় রান হচ্ছে 32, অ্যাভারেজ রান। এবার বলছে পরের ইনিংসে তার কত রান করা উচিত যাতে তার গড় 4 রান বৃদ্ধি পায়। আচ্ছা,
তাহলে পরে 21 নম্বর ইনিংস খেলতে আসবে। 21 নম্বর ইনিংসে সে যদি 32 রানই করে তাহলে কোনো রানের পরিবর্তন হবে না, কিন্তু এই 21টা ইনিংসেই তার কত করে বৃদ্ধি করতে হবে, প্রত্যেকটা ইনিংসে 4 করে বৃদ্ধি করতে হবে। তাহলে ইন্টু 4, তাহলে তাকে টোটাল আরও এক্সট্রা রান করতে হবে 84 রান। তাহলে এটা তো করতেই হবে, তার সাথে আরও 84 রান এক্সট্রা করতে হবে। তাহলে তার রান কত হচ্ছে, তার রান হবে হচ্ছে 84। তাহলে এখানে হবে হচ্ছে যোগ করলে 6, 11, 116 রান তাকে করতে হবে। অ্যান্সার হচ্ছে 116। তাহলে 11 অ্যান্সার কত, 116। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সটে দেখো 12 নম্বর কোশ্চেন বলছে যে একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে স্কোর হলো 120। 12টা ম্যাচ খেলে, 12তম ম্যাচে তার রান হচ্ছে 120। এরপর বলছে এইভাবে তার গড় 5 রান বৃদ্ধি পায়। দ্বাদশ ইনিংসের পর তার গড় কত? তার রান 5 রান করে 120 করার জন্য 5 রান করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই 5 রান করে কোথায় বৃদ্ধি পাচ্ছে? 12তম ম্যাচ খেলছে, তার আগে যতগুলো ম্যাচ খেলেছিল 11টা ম্যাচ, সেই 11টা ম্যাচে 5 রান করে বৃদ্ধি পাচ্ছে, কারণ এই ম্যাচে তো এত রান হচ্ছেই। তাহলে 11টা ম্যাচে যদি 5 রান করে বৃদ্ধি পায়, তাহলে টোটাল কত রান বৃদ্ধি পাচ্ছে দেখো। তাহলে আমরা বলতে পারি এর আগে 12টার আগে 11টা ম্যাচ খেলেছিল, সেখানে 5 রান করে গড়ে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তার মানে 5, 11, 55 রান বৃদ্ধি করার জন্য চলে যাবে। ঠিক আছে, তাহলে 120-র মধ্যে 55 বাদ দাও। 55 যেটা বৃদ্ধি করার জন্য চলে যাবে সেটা বাদ দাও, 11টা ম্যাচের যেটা রান বৃদ্ধি করার জন্য চলে যাবে সেটা বাদ। তাহলে এখানে বাদ দিলে আমরা পাবো, যদি আমরা 50 বাদ দিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 70, তার থেকে আরও 5 বাদ দেবো মানে 65। তাহলে পড়ে থাকবে 65 রান। তাহলে এই যেটা পড়ে আছে এটাই হচ্ছে এখন তার গড় রান। তাহলে গড় রান হচ্ছে 65। ওকে, 12 অ্যান্সার কত হয়ে যাবে, 65। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেনটা বলছে 11 সদস্যের একটি ক্রিকেট দল 23 করে গড়ে রান করেছে। তার মানে 11 জনের একটা দল, প্রত্যেকে গড়ে রান করেছে কত, গড়ে 23 করে করেছে। এবার বলছে প্রথম খেলোয়াড় 113 রান করলে অন্য খেলোয়াড়ের গড় রান কত? প্রথম যে খেলোয়াড় সে একাই রান করে দিয়েছে 113, 113। তাহলে বাকিরা কত রান করেছে গড়ে? তাহলে একদম সিম্পল, 11 জন যদি গড়ে 23 করে গড়ে, তাহলে টোটালে কত রান করেছে? 11 × 23 করো। 11 × 23 করলে আমরা পাবো হচ্ছে 3, 5, 2, 253। এবার এইখান থেকে প্রথম জন যেটা রান করেছে সেটা বাদ দিয়ে দাও একজনের রান। তাহলে 113 যদি আমরা বাদ দিই তাহলে পড়ে থাকবে হচ্ছে 0, 4, 1। তাহলে 140টা রান করেছে কত? 11 জনের মধ্যে একজন বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে 10 জন। তাহলে তো বাকি 10 জন করেছে টোটাল 140 রান। তাহলে 140 10 জনের মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেকে রান করেছে গড়ে কত? 14 করে। অ্যান্সার আমাদের কত আসবে? 14। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি 14 নম্বর। নেক্সট দেখো 14 নম্বর অঙ্কটা বলছে 99 ইনিংসে একটি ক্রিকেট খেলোয়াড় রানের গড় হচ্ছে 99। মানে 99তম ম্যাচ সে খেলে ধরে নাও, তার রান হচ্ছে প্রত্যেকটাতে গড়ে 99 করে। 100তম ইনিংসে তাকে কত রান করতে হবে যাতে 100 ইনিংসে তার গড় রান হয় 100। এবার 100তম ম্যাচটা সে খেলতে আসলো। এবার এখানে এসে তাকে গড় রান করতে হবে কত? 100। তাহলে 100তম ইনিংসে এসে এইভাবে তোমরা বুঝো, 100তম ইনিংসে এসে সে যদি 99 রানই করতো, 99 রানই করতো, তাহলে তার আগে যা অ্যাভারেজ ছিল এখন তা 100তম ম্যাচে এসেও তার অ্যাভারেজ 99ই থেকে যেত। কিন্তু এখানে বলছে যে এটা আমাদের 100 করতে হবে, 99 করলে হবে না, 100 করতে হবে। তার মানে এই 100টা ম্যাচে প্রত্যেকটা ম্যাচে আরও 1 রান করে বাড়াতে হবে। তাহলে 100টা ম্যাচেই 1 করে যদি বাড়াতে হয় তাহলে আরও তাকে 100 রান এক্সট্রা করতে হবে। তাহলে 99 তো এই ম্যাচে করতেই হবে, প্লাস 100 রান করতে হবে। প্রত্যেকটা ম্যাচে 1 করে বাড়ানোর জন্য 100 করতে হবে, তাহলে হচ্ছে 199 রান করতে হবে। তাহলে 100তম ম্যাচে তাকে রান করতে হবে 199। বুঝে গেল? একদম সিম্পল কনসেপ্ট। একটু ধ্যান সে ঠিকঠাকভাবে যদি মন দিয়ে শেখো, শোনো, তাহলে তোমরা এইসব অঙ্ক ইজিলি এইভাবে করতে পারবে। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সটে দেখো 15 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে একজন ব্যাটসম্যান 12 ইনিংসে এসে একটি নির্দিষ্ট গড় রান থাকে 12তম ইনিংসে। একদম সিম্পল, বেশি পড়ার দরকারও নেই, যা পড়বে তাতেই তোমার মাথায় ঢুকে যাবে অঙ্ক। 12তম ইনিংসে খেলতে আসে একটা নির্দিষ্ট একটা রান করে, কত করে আমরা জানি না, ফাঁকা। 13তম ইনিংসে 96 রান করেন। তাহলে 13তম ইনিংস খেলতে আসে, 13th এটা, 13তম ম্যাচ, সেখানে এসে সে রান করা হচ্ছে 96 রান। এবার বলছে তার গড় রান 5 বৃদ্ধি পায়। তার মানে 5 বৃদ্ধি পায় মানে আগের প্রত্যেকটা 12টা ইনিংসে 5 করে বৃদ্ধি পায়, মানে 5 × 12 = 60 বৃদ্ধি পায়। তাহলে 96-এর থেকে যেটা বৃদ্ধি পাচ্ছে 60 সেটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে 36। ওকে, এবার বলছে 13তম ইনিংসের পর গড় রান কত? তাহলে যেটা পড়ে আছে 36, এটাই হচ্ছে গড় রান, অ্যাভারেজ কত? 36 আমাদের অ্যান্সার। কত ফাস্ট অ্যান্সার করা যাবে, বোঝা যাচ্ছে? আর এইটাই ডাইরেক্ট পেন খাতা ছাড়াই পরীক্ষার খাতায় করা যাবে যদি একবার ঠিকঠাক তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সটে দেখো 16 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে একজন ব্যাটসম্যান 7টি ম্যাচে হবে, 7টি ম্যাচে 53 রান করেছে গড় রান 53 গড় রান।
তাহলে 7টি ম্যাচ খেলে, প্রত্যেকটা ম্যাচে তার গড় রান হচ্ছে 53 করে। এরপর বলছে এবং বাকি 9টি ম্যাচে 33 রান করেছে। বাকি 9টা ম্যাচ খেলে আর 33 গড়ে তার 33 করে রান। এবার বলছে 16টি ম্যাচে ব্যাটসম্যানের গড় রান কত। দেখো কতটা সিম্পল অঙ্ক। টোটাল কতগুলো ইনিংসে খেলছে, টোটাল এদিকে 7 আর 9, টোটাল খেলছে 16টা। এই 16টা ম্যাচে তার অ্যাকচুয়ালি অ্যাভারেজ আমাদের বার করতে হবে। 16টা ম্যাচের অ্যাভারেজ কী করব, এইভাবে আমরা ভাববো যে এখানে 33 হচ্ছে, তাহলে এখানেও যদি এই 7টা ম্যাচেও যদি সে 33 করেই করতো, তাহলে অ্যাভারেজ 33ই থেকে যেত। কিন্তু এখানে কিছু এক্সট্রা করছে। কত এক্সট্রা করছে, 33 থেকে 53 হয়ে যাচ্ছে, তাহলে বলতে পারি 20 রান এক্সট্রা করছে। প্রত্যেকটা ম্যাচে 20 রান করে এক্সট্রা করছে, বোঝা গেল? 33 করার পরে আরও 20 রান করে এক্সট্রা করছে। কটা ম্যাচে এরকম এক্সট্রা করছে, 7টা ম্যাচে। তাহলে 7 × 20, 7 দুগুণে 14 মানে 140 রান এক্সট্রা হচ্ছে। তাহলে এই 140 রান যেটা এক্সট্রা হচ্ছে, 33 আমরা অ্যাভারেজ ধরে নিয়েছি, তারপরেও 140 রান যেটা এক্সট্রা হচ্ছে সেইটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। কতজনের মধ্যে, 16 জনের মধ্যে। তাহলে 140/16। তাহলে এটি যদি আমরা কাটি, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে আমাদের এখানে 4 হবে। আর 4 দিয়ে কাটলে এটা আমরা পাবো হচ্ছে 3 × 4 = 12, 4 × 5 = 20, 35। আর 4 নং 36, 9 দিয়ে কাটলে পুরো 36 হলে আমাদের 9 বারে কেটে যেত। তার মানে আমরা যদি এটা যদি 36 ভেবেই কাটি, এইভাবেও তুমি অঙ্ক করতে পারো। 35 দিয়ে তো এক্স্যাক্ট অ্যান্সার 12 করতে পারো, ডাইরেক্ট এইভাবেও করতে পারো 6 ধরে নিয়ে। 4 দিয়ে কাটলে কত আসতো, 9 আসতো, তাই না? 36 হলে 9 আসতো। তাহলে আমাদের অ্যাভারেজ কত ছিল, 33। তার সাথে ধরো প্রত্যেকটা ইনিংসে 9 করে বৃদ্ধি পাবে, তো 9 যোগ করে দাও, অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার চলে আসবে। তাহলে 33 আর 9 যোগ করলে আমাদের এখানে আসবে হচ্ছে 42, 42। এবার দেখো 42-এর থেকে একটু কম অ্যান্সার আসবে। এবার 42-এর কাছাকাছি এই অপশানটা আছে একটু কম, এটাই আমাদের অ্যান্সার। এটা 44 হবে না, 42-এর ওপরে তো যাবেই না। 47, 49 কোনোটাই হবে না, অ্যান্সার আমাদের 41.75 হবে। হ্যাঁ, যদি আমরা এখানে 35 দিয়েই করি, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার আসবে হচ্ছে 41.75। এটা তোমরা নিজেরাই করতে পারবে, এর জন্য আমি দেখালাম না ডিটেলসে। বাট পরীক্ষার খাতায় এই অ্যাপ্রোচই আমাদের করতে হবে। এখানে 35-এর জায়গায় 36 ধরে 9 করে যোগ করে দেখবে কত আসছে, যেটা কাছাকাছি অ্যান্সার আসবে সেটাই আমাদের অ্যান্সার। তো অ্যাপ্রক্সিমেশনও আমি তোমাদের শেখাবো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের এখন থেকে দেখাচ্ছি, পরে আমরা এগুলো অনেক শর্টে আমরা অ্যাপ্লাই করব। তো আজকের ক্লাসে আমরা 16টা অঙ্ক করলাম, পুরোপুরি আমাদের অ্যাভারেজের চ্যাপ্টার বা গড়ের চ্যাপ্টার বলতে পারো কমপ্লিট। আর এরপরে যত রকম গড়ের অঙ্ক আসবে, এই গড়ের চ্যাপ্টারটা যদি তোমরা পরপর করতে থাকো, যত রকম অঙ্ক আমি বলবো এগুলো মিক্সচার করে একটা অঙ্ক তৈরি হবে। সেই অঙ্কতে আমরা এই কনসেপ্টগুলো ইউজ করবো একসাথে, ঠিক আছে? তো তখন তোমরা অনেক ফাস্ট তোমরা বুঝতে পারবে। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম, নল আর চৌবাচ্চা অঙ্ক আমরা শুরু করব। তো পুরো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।